This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. খাস কলকাতাতে ফের আরো একবার পিটিএ খুনের অভিযোগ উঠছে খাস কলকাতাতে স্কুটার ফেলে দেওয়া নিয়ে বচসার জের অ্যাপ ক্যাব চালককে খুনের অভিযোগ সিসিটিভি ফুটেজ আমরা হাতে পেয়েছি সেই ছবি এই মুহূর্তে দেখাবো আমরা আরো একবার আপনাদের জানিয়ে দিই স্কুটার ফেলে দেওয়া নিয়ে বচসা এবং সেই বচসার জেরে অ্যাপ ক্যাব চালককে খুনের অভিযোগ উঠছে সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে টিভি 9 বাংলা এক্সক্লুসিভ ছবি দেখছেন আপনারা সিসিটিভি ফুটেজ সেই ফুটেজ আমাদের হাতে সেই ফুটেজ দেখছেন এই মুহূর্তে খাস কলকাতায় ফের একবার পিটিএ খুনের অভিযোগ কি কেন এই অভিযোগ স্কুটার ফেলে দেওয়া নিয়ে বচসা সেই বচসার জেরে অ্যাপ ক্যাব চালককে খুনের অভিযোগ উঠছে বুধবার রাতে ক্যাব নিয়ে ফিরছিলেন জয়ন্ত সেন ক্যাব চালকের বিরুদ্ধে স্কুটার ফেলে দেওয়ার অভিযোগ স্থানীয়দের বচসার মাঝেই অ্যাপ ক্যাব চালককে বেধড়ক মারধর অভিযোগকারীর গতকাল রাতে হাসপাতালে মৃত্যু হয় জয়ন্তর 5 জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে টিভি 9 বাংলা এক্সক্লুসিভ সেই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে দেখছেন ঘটনাস্থল থেকে সরাসরি আমাদের সহকর্মী সৌভিক রয়েছেন আমাদের সঙ্গে সৌভিক কলকাতায় এর আগেও পিটিও খুনের অভিযোগ উঠেছিল ঠিকই কিন্তু এই অভিযোগ একটা সামান্য ঘটনা স্কুটার ফেলে দেওয়া নিয়ে বচসার জেরে অ্যাপ ক্যাব চালককে খুন করে দিতে হলো একদমই তাই অত্যন্ত নৃশংস ঘটনা এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবং তোমাকে জানিয়ে রাখি মঙ্গলবার দিনকের ঘটনা এবং মঙ্গলবার দিনকে জয়ন্ত সেন স্থানীয় যুবক তিনি ঠিক এই জায়গাটা যে জায়গাটা এখন আমার ক্যামেরা পার্সন তুষার যে জায়গাটা দেখাচ্ছে এখানেই কিন্তু একটি স্কুটি দাঁড়িয়েছিল যেটা অন্নব্রত বলে একজন ব্যক্তির এবং জয়ন্ত সেন যখন প্রত্যেক দিনের মতো এখানে আসে এবং সে তার গাড়িটা যখন পার্ক করতে যায় সে সময় স্কুটিতে ধাক্কা লেগে পড়ে যাওয়ার পরে সে স্কুটিটা আবার দাঁড় করিয়ে সে রীতিমতো বাড়ি চলে যায় এবং যেটা স্থানীয় সূত্র থেকে যেটা জানা যাচ্ছে এবং সেই তারপরেই কিন্তু যে অভিযুক্ত যুবকেরা তারা কিন্তু আসে এই ওলার গাড়ির যে নাম্বার সেই নাম্বার কিন্তু তারা কোনো একটি অ্যাপে দেয় সেই অ্যাপের মাধ্যমে অ্যাড্রেস বার করে জয়ন্ত সেনের তার বাড়িতে যায় তাকে ডেকে নিয়ে আসা হয় ঠিক এখানেই এবং যেটা স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে যে ডেকে নিয়ে আসবার পরে কিন্তু তার মুখের মধ্যে কাপড় বেঁধে তাকে বেধড়ক মারা হয় এবং যে জায়গাটায় মারা হয় মূলত যেটা এখন সিসিটিভি ক্যামেরার ফুটেজে আমরা দেখতে পাচ্ছি যে এই যে গাছটি রয়েছে এই গাছের গোড়ায় কিন্তু তাকে ফেলে বেধড়ক মারা হয় এবং প্রায় মধ্যরাত্রির ঘটনা মঙ্গলবার দিনকে এবং পরবর্তীকালে কিন্তু স্থানীয় মানুষজন যখন ছুটে আসে তখন কিন্তু এই অভিযুক্তরা পালিয়ে যায় সেখান থেকে এবং তারপরেই তাকে বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় এবং গতকালকে কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করা হয় এবং তারপরেই কিন্তু উত্তেজিত জনতা যে মূল অভিযুক্ত অন্নব্রত বলে যার নাম উঠে আসছে যদিও ইতিমধ্যেই কিন্তু পুলিশের তরফ থেকে অন্নব্রত সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এবং তারা অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে এবং তারা 5 জনেই কিন্তু পলাতক তারপরেই কিন্তু উত্তেজিত জনতা এই অন্নব্রতর গাড়ি ভাঙচুর করে তবে এই ঘটনায় কিন্তু হতবাক এলাকার মানুষজন কারণ যে সময় এই ঘটনাটা ঘটেছিল সেই সময় মানুষজন কেউ ছিল না রাস্তায় পরে চিৎকার শুনে কিন্তু তারা বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে দেখে জয়ন্ত সেন মাটিতে লুটিয়ে রয়েছে তাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে তবে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু ইতিমধ্যেই স্থানীয় মানুষজন প্রশ্ন তুলছে কারণ গত মঙ্গলবার দিনের ঘটনার পরে কিন্তু একটা মৃত্যু হয়ে গেল তারপরে কিন্তু অভিযুক্তরা কেউ এখনও পর্যন্ত ধরা পড়েনি এবং সাধারণ মানুষ চাইছে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় একেবারে সৌভিক তুমি আমরা সিসিটিভি ফুটেজ তো দেখছি পাশাপাশি কিন্তু তুমি যে স্থলে দাঁড়িয়ে রয়েছো একেবারে ঘটনাস্থলে আরো একবার একটু পরিষ্কার দেখতে চাইবো ঠিক কোন জায়গায় এই ঘটনাটা ঘটলো একদমই তাই তোমাকে আমি আরেকবার দেখাচ্ছি এই যে জায়গাটা এখন যেখানটায় গাড়িটা দাঁড়িয়ে রয়েছে এইখানেই একটি স্কুটি দাঁড়িয়েছিল জয়ন্ত যখন প্রত্যেক দিনের মতো আসে সে তার গাড়িটা যখন এখানে পার্ক করতে যায় তখন ব্যাক করতে গিয়ে স্কুটিটা পড়ে যাওয়ার পরে জয়ন্ত গাড়ি থেকে বেরিয়ে স্কুটিটা দাঁড় করিয়ে সে চলে যায় এবং তারপরে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যাদের এই স্কুটি তারা সবাই মিলে আসে গাড়ির নাম্বার ট্র্যাক করে সারা জয়ন্তর বাড়িতে যায় জয়ন্তর বাড়ি এখান থেকে 50 মিটার দূরে আমি এখন ক্যামেরায় যে বাড়িটা দেখানো হচ্ছে সেই বাড়িটাই কিন্তু জয়ন্তর বাড়ি সেখান থেকে তাকে ডেকে নিয়ে আসা হয় ডেকে নিয়ে এসে এবং গাছের গোড়ায় অর্থাৎ এখন যে গাছটা দেখানো হচ্ছে সামনে সেই গাছের গোড়ায় কিন্তু তাকে ফেলে বেধড়ক মারধর করা হয় যেটা সিসি ক্যামেরায় বোঝা যাচ্ছে এবং তারপরেই কিন্তু এখান থেকে যারা অভিযুক্ত তারা কিন্তু এখান থেকে পালিয়ে যায় স্থানীয় মানুষজন এসে জয়ন্তকে উদ্ধার করে যখন হসপিটাল নিয়ে যায় এতদিন হসপিটালে ভর্তি ছিল গতকালকে তাকে মৃত বলে ঘোষণা করা একেবারে সৌভিক তুমি আমাদের সঙ্গে থাকো মৃতের মামা তার বক্তব্য শোনাবো পাশাপাশি স্থানীয়রা তারা কি বলছেন তাও শুনুন গাড়িটা পার্ক করতে ছিল একটা স্কুটি তো পিছনে ছিল লেগেই গেছে ওরা মদ্যপান অবস্থা ছিল ভালোভাবে মদ্যপান অবস্থা ছিল এটা তো পরিষ্কার তো ওরা এসে গাড়িটার নাম্বার মেরে বা কী করে ওরা স্ক্যাম চালায় যেটা শুনতে পেয়েছে গাড়ির নাম্বার দিয়ে ওকে বের করলো
যে গাড়ি পার্সনটা কে, বের করে ওকে ডেকে নিয়ে আসলো, আমার ভাগনাকে ডেকে নিয়ে আসলো। আমার ভাগনা তখন একটা হাফ প্যান্ট পরা ছিল, গায়ে একটা গামছা ছিল। আসার পর তাকে ডেকে নিয়ে এসে এখানটা নিয়ে এসছে, জাস্ট এখানটা নিয়ে এসছে। এখানে নিয়ে এসে ওকে কি করলো, গামছাটা মুখে চোখে বেঁধে দিল। বেঁধে দিয়ে ওকে যেভাবে পেরেছে মাথায়, কানে, পেটে। ওর গাড়ি ছিল এখানে, আর ওর গাড়িটা লেগে একটা স্কুটি পড়ে গেছিল। তো ওরা যারা মেরেছে তারা ওই গাড়ির নাম্বার ধরে ই পরিবহন বা এম পরিবহন একটা অ্যাপ আছে, অ্যাড্রেস বার করেছে, বার করে ফোন করেছে। ও এসে বলছে আমার গাড়ি লেগে পড়েছে, সরি বলেছে, বলছে যে ড্যামেজ দিয়ে দেবো। ড্যামেজ হচ্ছে আপনার ওই লুকিং গ্লাসটা ভেঙে গেছে। তো বলতে আর সময় দেয়নি, কিছুটা সিসি ক্যামেরা ধরা পড়েছে। এখান থেকে ওর খালি গায়ে গামছা পরে এসেছিলো, গামছাতে মুখ বেঁধে নিয়েছে, চিৎকার করতে না পারে। ঘটনাকে কেন্দ্র করে বচসার পর পিটিয়ে খুন, খাস কলকাতাতে আরো একবার পিটিয়ে খুনের অভিযোগ উঠছে। মানে মানুষের নৃশংসতা ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছেছে ভাবতে পারেন? কি বলছেন কলকাতা পুলিশের কমিশনার, শোনাবো। ওটাও মানে এই অল ইস্যুস, এইরকম যত ইস্যু আছে ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে। আগেও এইরকম একটা ট্রেন্ড আমরা দেখলাম, কিছু মানে অনেক দিন হয়ে গেছে, কিন্তু এইরকম একটা সিরিজ অফ ইনসিডেন্টস হয়েছিল, এইটা অনেক দিন পরে হয়েছে। ইনসিডেন্ট ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে। পরের খবরে নজর রাখবো। দেখুন, যাদবপুর কাণ্ড থেকে যেন কিছুতেই বেরোনো সম্ভব হচ্ছে না। যাদবপুর কাণ্ড সেখানে অব্যাহত রয়েছে হুমকি, হুঁশিয়ারি, চালিয়ে খেলার হুঙ্কার এসএফআই এর, তার পাল্টা এবার মদন মিত্র। যাদবপুর কেন, নিজের বাড়িতে পা রাখতে পারবেন কিনা দেখুন। এমন খেলা খেলেছে যে বিধানসভায় শূন্য হয়ে গেছে। তৃণমূল জার্সি পড়তে যাচ্ছে শুনলেই ঘরে ঢুকে যাবে, হুঙ্কার দিলেন মদন মিত্র। যত কাণ্ড কাঠমান্ডুতে ছিল, এবার যত কাণ্ড যাদবপুরে। এসএফআই বলছে চালিয়ে খেলা হবে এবার। না, ওরা বলেছে যাদবপুরে পা রাখুন। আমি বললাম নিজের বাড়িতে আপনারা পা রাখতে পারবেন কিনা, পাড়ায় খবর নিন। আমার মনে হচ্ছে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, যে আপনারা নিজেরা, আসলে ওরা ভাবছেন যে মার্কস বোধহয় রাসবিহারীতে জন্মেছিলেন, লেনিন হাডুডু খেলতেন, মাও সেতুং পুকুর পাড়ে সাঁতার কাটতেন। না, এটা পশ্চিমবঙ্গ, কোনো লাভ নেই। গোপাল সেনের লাশ পড়ে আছে, রবীন্দ্র সরোবর বন্ধ, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা, আর হবে না। আরে এমন খেলা খেলেছে যাতে বিধানসভায় শূন্য হয়ে গেছে। শূন্যের তো নিচে নামা যায় না, সুন্দর কম হলে নয় নিচে বলতে আরো যাবে। একটু বিধানসভায় পা দেওয়ার খেলা খেলুন, সঙ্গে মানুষের কাছে যান, মানুষ আপনাদের সঙ্গে নেই। খেলার হুঁশিয়ারি দিচ্ছে, তখন কি আপনাদের কর্মীরা খেলতে রেডি আছে? মাঠে নামতে হবে না, জার্সি পরার ঘরে গেলেই যথেষ্ট। তৃণমূল জার্সি পরতে যাচ্ছে, এটা শুনলে এমনি বন্ধ হয়ে যাবে। মদন মিত্রের বক্তব্য আপনারা শুনলেন। এসএফআই এর রাজ্যসভার সম্পাদক দেবাঞ্জন দে আমাদের সঙ্গে রয়েছেন। দেখুন দেবাঞ্জন, যে চালিয়ে খেলার যে হুঙ্কার এসএফআই তুলেছিল, এবার মদন মিত্র তার পাল্টা দিলেন। আচ্ছা, পাল্টাটা কেমন হলো বলুন তো? এটা কি হুঁশিয়ারি না হুমকি, কি বলবেন আপনি? মদন মিত্র এটা কোন সময় দিনের মধ্যে বলেছে এটা একটু দেখে নেওয়া দরকার। ওনার তো আবার ঘড়ি ধরে কিছু কাজকর্ম আছে। এই ধরনের লোকজন যারা বেসিক্যালি পশ্চিমবঙ্গের রাজনীতিতে কদর্যতা ইমপ্লাই করে আর কি, কদর্যতা অ্যাড করবার জন্য যারা ঘুরে বেড়ায়, তাদের এই ধরনের কোনো কথাবার্তার উত্তর দেওয়ারই কোনো প্রয়োজনীয়তা আমরা বোধ করি না। এই জার্সি টার্সি পরবার কিসব কথা টথা বলেছেন। এখন ওনাদের দলে কিন্তু নিয়মিত জার্সি বদল করার অভ্যেস আছে। উনি আবার কবে, কোন দিন, কোনখানে জার্সি বদল করে ফেলবেন, সেসব বিষয় আর কি দেখে রাখা দরকার। এই ধরনের কোনো হুমকি, কোনো হুঁশিয়ারিকে তোয়াক্কা আমরা করি না। গোটা রাজ্যের ছাত্রছাত্রীরা বেপরোয়া মনোভাব নিয়েই নেমেছে। ক্রিমিনাল ব্রাত্য বসু এবং ওনাকে অন্যান্য যে সমস্ত এই ধরনের ক্রিমিনালরা ডিফেন্ড করবার চেষ্টা করছে এবং যে ক্রাইম সিন্ডিকেট ক্যাম্পাসের ভেতর চালাচ্ছে, তার বিরুদ্ধে লড়াই করছে। বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম দেবাঞ্জন দে, সিপিএম এর এসএফআই এর রাজ্যসভার সম্পাদকের সঙ্গে। দেখুন, যাদবপুর কাণ্ডে কিন্তু অব্যাহত হুমকি, হুঁশিয়ারি এগুলো কিন্তু চলছে।
যখন এসএফআই চালিয়ে খেলবার হুঙ্কার দিচ্ছে ঠিক তার পাল্টা মদন মিত্র কি বললেন তিনি আরো একবার শুনিয়ে দিই আপনাদের, কারণ যাদবপুর কেন নিজের বাড়িতে পা রাখতে পারবেন কিনা দেখুন, ঠিক এই ভাষাতেই হুঁশিয়ারি। এমন খেলা খেলেছে যে বিধানসভায় শূন্য হয়ে গেছে। তৃণমূল জার্সি পড়তে যাচ্ছে শুনলেই ঘরে ঢুকে যাবে, মদন মিত্র হুঙ্কার দিলেন। শুনুন আর একবার কি বললেন মদন মিত্র। যত কাণ্ড কাঠমান্ডুতে ছিল, এবার যত কাণ্ড যাদবপুরে হবে। যাদবপুরে এসএফআই বলছে চালিয়ে খেলা হবে এবার। না না, ওরা বলেছে যাদবপুরে পা রাখুন। আমি বললাম নিজের বাড়িতে আপনারা পা রাখতে পারবেন কিনা পাড়ায় খবর নিন। আমার মনে হচ্ছে পরিস্থিতি যেদিকে যাচ্ছে যে আপনারা নিজেরা, আসলে ওরা ভাবছেন যে মার্কস বোধহয় রাসবিহারীতে জন্মেছিলেন, লেনিন হাডুডু খেলতেন, মাও সেতুং পুকুর পাড়ে সাঁতার কাটতেন। না, এটা পশ্চিমবঙ্গ, কোনো লাভ নেই। গোপাল সেনের লাশ পড়ে আছে, রবীন্দ্র সরোবর বন্ধ, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা, আর হবে না। আরে এমন খেলা খেলেছে যাতে বিধানসভায় শূন্য হয়ে গেছে। শূন্যের তো নিচে নামা যায় না, সুন্দর কম হলে নয় নিচে বলতে আরো যাবে। একটু বিধানসভায় পা দেওয়ার খেলা খেলুন, সঙ্গে মানুষের কাছে যান, মানুষ আপনাদের সঙ্গে নেই। খেলার হুঁশিয়ারি দিচ্ছে, তখন কি আপনাদের কর্মীরা খেলতে রেডি আছে? মাঠে নামতে হবে না, জার্সি পরার ঘরে গেলেই যথেষ্ট। তৃণমূল জার্সি পরতে যাচ্ছে এটা শুনলে এমনি বন্ধ হয়ে যাবে। বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। দিলীপ বাবু, যাদবপুর কাণ্ড নিয়ে তো নানান রকম কথাবার্তা, হুমকি হুঁশিয়ারি এগুলি চলছে। এবার এসএফআই যখন একবার হুঙ্কার দিল তার পাল্টা এবার মদন মিত্র দিলেন, কি বলবেন আপনি? প্রথম কথা, এসএফআই আছে কোথায়? মদন মিত্ররা নিজের পাবলিসিটির জন্য এই ধরনের ডায়লগ দিচ্ছেন। এসএফআই বা সিপিএম কে হাওয়া দেবেন, বিজেপিকে আটকাবার জন্য জায়গা দেবেন, পুলিশ দিয়ে প্রোটেকশন দেবেন, প্রোগ্রাম করে দেবেন, চা খাওয়ার পয়সা দেবেন, আর তারা যখন তাদেরকে একটু ম্যাও করে তখন ডায়লগ দিচ্ছেন। আজ পর্যন্ত যাদবপুরে এই ধরনের অবজ্ঞতা হচ্ছে। টিএমসি পার্টি বা সরকার কি করেছে যাতে ইউনিভার্সিটি শান্তিতে চলে, ইমেজ ঠিক থাকে, ভালো ভালো ছেলেমেয়েরা পড়তে যায়, তারা যেন ওখানে বিপন্ন না হয়, তাদেরকে বাধ্য করা এসব। এই নিয়ে কোনো মুখ খুলেছেন? এখন রাজনীতি করার জন্য, মিডিয়াতে আসার জন্য এই ধরনের ডায়লগবাজি করছেন সবাই। হিম্মত থাকলে ওখানে পুলিশ পাঠান, যারা গন্ডগোল করেছে সমস্ত ভিডিও আছে। মন্ত্রী গাড়ি আটকাচ্ছে, তাকে অপমান করছে, ওনারা দাঁড়িয়ে ডায়লগ দিচ্ছেন। তুলুন সে কটাকে। বিজেপি সরকার দেখিয়েছে জেএনইউতে কি করে করতে হয়, এই ধরনের অ্যান্টি সোশ্যাল অ্যান্টি ন্যাশনালদের সিধে করতে, সেটা আমরা জানি, করেছি। ওনারা রাজনীতি করলে এর সমাধান কখনো হবে না। বেশ বেশ, অনেক ধন্যবাদ। বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে আমরা কথা বললাম এবং দেখুন এই যে হুমকি হুঁশিয়ারির যে ট্রেন্ড চলছে যাদবপুরকে কেন্দ্র করে, সেটা কিন্তু থামছে না। আর এর আগে, মানে প্রথম তো এটা নয়, এর আগে একের পর এক তৃণমূলের নেতা, মন্ত্রী, বিধায়ক তারা হুঁশিয়ারি দিয়ে গেছেন। কেউ বলেছিলেন যে যাদবপুর দখল করতে 1 মিনিট লাগবে, কেউ বলেছিলেন কি 2 মিনিটের হুঁশিয়ারি। কি বলেছিলেন তারা, চলুন একবার দেখে নিন। তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে, মানুষকে নিয়ে রাস্তায় নেমেছে। যদি মনে হয় 1 মিনিট সময় লাগবে যাদবপুর ইউনিভার্সিটি দখল করতে, আমি তো মনে করি যে আমরা গর্বিত বোধ করি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আমাদের যারা কর্মীরা আছে তারাও কিন্তু উগ্র হতে পারে, 2 মিনিট সময় লাগে, কিন্তু জানে যে আমাদের পার্টি সেটাকে সমর্থন করে না। আমাদের পার্টি কখনোই বলবে না যে যাও বিরোধীকে গিয়ে মেরে আসো। আজকে যদি যেটা যাদবপুরে ঘটেছে সেটা যদি সিপিএমের সময় হতো, আপনি বিশ্বাস করুন যে অন্য দল যদি করতো তাহলে আজকে সে রাজ্যে থাকতে পারতো না, হয়তো কোথায় থাকতো, হয়তো কি বলবো যে খালের ভেতরে থাকতে হতো।